আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থী, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজ আমি ষষ্ঠ শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান শিখন অভিজ্ঞতা 12 প্রাকৃতিক ও সামাজিক কাঠামোর আন্তঃসম্পর্ক এই শিখন অভিজ্ঞতার 5 নম্বর পর্ব নিয়ে আলোচনা করব। সুপ্রিয় শিক্ষার্থী, গত পর্বে আমরা এই ছকটি কিভাবে পূরণ করতে হবে সেটি দেখিয়েছিলাম। আজ আমরা এই কাজটি কিভাবে করতে হবে সেটি নিয়ে আলোচনা করব। তার আগে তোমরা এগুলো পড়ে নেবে। চলো আমরাও ওদের মতো করে প্রাচীন মানুষের নদী কেন্দ্রিক সভ্যতার ইতিহাস অনুসন্ধান করে পৃথিবীর মানচিত্রে তা চিহ্নিত করি এবং সেসব সভ্যতার দুটি বিশেষ বৈশিষ্ট্য লিখি যা নদী দ্বারা প্রভাবিত হয়েছিল। চলো এই কাজটি কীভাবে করতে হবে সেটি আমরা আমাদের নোট থেকে দেখে নেব। আদিম যুগের মানুষ কৃষিকাজ জানত না, বনে বনে ঘুরে ঘুরে ফলমূল সংগ্রহ করত। এই ছিল তাদের খাদ্য। এরপর মানুষ পাথর ভেঙে ঘষে ঘষে ধারালো অস্ত্র তৈরি করতে শেখে। সে সময় পাথরে ছিল তাদের একমাত্র হাতিয়ার। সে কারণে এ যুগকে পাথরের যুগ বলা হতো। পাথরের যুগের প্রথম পর্যায়কে বলা হতো পুরানো পাথরের যুগ বা পুরোপলীয় যুগ। এ যুগে মানুষ পাথরের অস্ত্র দিয়ে দলবদ্ধভাবে পশু শিকার করত। এরা আগুনের ব্যবহারও জানত। পুরানো পাথরের যুগ শেষ হয় মানুষ যখন কৃষিকাজ শেখে। একই সঙ্গে শেষ হয় তাদের যাযাবর জীবন। এ যুগকে বলা হয় নতুন পাথরের যুগ বা নবপলীয় যুগ। কৃষির প্রয়োজনে এ যুগে মানুষ নদীর তীরে বসবাস শুরু করে, ঘরবাড়ি নির্মাণ করতে শেখে। এভাবেই মানব সভ্যতার শুরু। তোমরা ইন্টারনেট থেকে অথবা নিকটস্থ লাইব্রেরি থেকে একটি পৃথিবীর মানচিত্র জোগাড় করবে। এরপর নিজেরা পৃথিবীর মানচিত্র অঙ্কন করে পৃথিবীর মানচিত্রে নগরকেন্দ্রিক সভ্যতা চিহ্নিত করবে ও দুটি বিশেষ বৈশিষ্ট্য লিখবে। এরপর নিজেরা মানচিত্রে অঙ্কন করে সেখানে নদীকেন্দ্রিক মিশরীয় সভ্যতা চিহ্নিত করবে। মিশরীয় সভ্যতা আফ্রিকা মহাদেশের নীল নদের অববাহিকায় বিকশিত হয়েছে। এর দক্ষিণে নুমিয়ার মরুভূমি, পূর্বে লোহিত সাগর, পশ্চিমে লিবিয়ার সাহারা মরুভূমি এবং উত্তরে ভূমধ্য সাগর রয়েছে। পৃথিবীর দীর্ঘতম নদী নীল নদটি আফ্রিকার লেক ভিক্টোরিয়া থেকে উৎপত্তি লাভ করে নানা দেশ হয়ে মিশরের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে ভূমধ্য সাগরে পতিত হয়েছে। এর প্রবাহের উপর ভিত্তি করে মিশরের দক্ষিণাঞ্চলকে উচ্চ মিশর ও উত্তর খালকে নিম্ন মিশর বলা হয়ে থাকে। কৃষিকাজ থেকে শুরু করে মিশরীয়দের ধর্ম, সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ও অর্থনৈতিক জীবনেও নীল নদের প্রভাব ছিল। এর সভ্যতা অনুধাবন করে আধুনিক ইতিহাসের জনক হেরোডোটাস বলেছেন, যে ব্যক্তি মিশর দেখেছে সে অবশ্যই উপলব্ধি করেছেন যে এটি একটি স্বোপার্জিত দেশ, নীল নদের দান। মিশরের প্রাণ নীল নদের কারণে মানব সভ্যতার ইতিহাসের সর্বাপেক্ষা সমৃদ্ধশালী দীর্ঘস্থায়ী সভ্যতার সূচনা হয়েছিল। মিশরীয় সভ্যতার নদী দ্বারা প্রভাবিত দুটি বৈশিষ্ট্য। কৃষি ব্যবস্থার বিকাশ ঘটে, নদীর তীরে নগর গড়ে ওঠে। এরপর তোমরা পৃথিবীর মানচিত্র অঙ্কন করে সেখানে মেসোপটেমীয় সভ্যতা চিহ্নিত করবে। মেসোপটেমীয় একটি গ্রিক শব্দ যার অর্থ দুই নদীর মধ্যবর্তী ভূমি। মধ্যপ্রাচ্যের টাইগ্রিস বা দজলা ও ইউফ্রেটিস বা ফরাত নদী দুটির মধ্যবর্তী অঞ্চলে পৃথিবীর কয়েকটি অন্যতম প্রাচীন সভ্যতা গড়ে উঠেছিল। সুমেরীয়, ব্যাবিলনীয়, অ্যাসিরীয়, ক্যালেডীয় সভ্যতার সমন্বয়ে বৃহৎ ভৌগোলিক সীমারেখাকে একই নামে চিহ্নিত করতে গিয়ে সভ্যতাটির নাম দেওয়া হয়েছে মেসোপটেমীয় সভ্যতা। তবে এখন মনে করা হয় দুই নদীর মধ্যবর্তী অববাহিকায় কেবল নয়, আরও বড় একটা অঞ্চল জুড়ে একের পর এক সাম্রাজ্য ও নগরাষ্ট্র গড়ে উঠেছিল। বর্তমান ইরাক, কুয়েত সহ দেশ লেখার রীতিতে আরও ধর্মীয় মতবাদে, বিশেষ করে দেবতা ও দেবদেবীদের উপরে অংশীদারিত্বে এই সভ্যতা বা নগরাষ্ট্রগুলোর মিল ছিল। তাই মেসোপটেমীয় সভ্যতাকে কয়েকটি সভ্যতার মিলনও বলা যেতে পারে। মেসোপটেমীয় সভ্যতায় নদী দ্বারা প্রভাবিত দুটি বৈশিষ্ট্য। এক নম্বর হচ্ছে বাণিজ্য কেন্দ্র গড়ে ওঠে, দুই নম্বর পরিকল্পিত নগরায়ন ঘটে। এরপর তোমরা
পৃথিবীর মানচিত্র অঙ্কন করে সেখানে নদী কেন্দ্রিক রোমান সভ্যতা চিহ্নিত করবে। রোমান সভ্যতা ইতিহাসের অন্যতম শক্তিশালী ও জাঁকজমকপূর্ণ একটি সভ্যতা। আর রোমান সাম্রাজ্য 1000-এরও বেশি সময় ধরে শাসন ক্ষমতা ধরে রেখে তাদের অঞ্চল শাসন করেছিল। ঐতিহাসিকদের মতে 753 প্রাক সাধারণ অব্দে নির্বাসিত 2 রাজপুত্র রোমিউলাস ও রেমাস সিংহাসন পুনরুদ্ধার করে যে নগরী নির্মাণ করে, রোমিউলাসের নাম অনুসারেই নগরীর নামকরণ করা হয় রোম। এবং ইউরোপ মহাদেশের দক্ষিণাংশে ইতালিতে টাইবার নদীর তীরে রোম নগরীর পত্তন ঘটে। ইতালির ভূখণ্ডের মাঝামাঝি পশ্চিমাংশে রোম নগরের অবস্থান। টাইবার নদী দ্বিতীয় দীর্ঘতম নদী এপেনীয় পর্বতশ্রেণী থেকে শুরু করে টাইরেনিয়ান সাগরে মিলিত হয়েছে। ইতালির 3 দিকে সাগর, উত্তরে আলপস পর্বতমালা, দক্ষিণে ভূমধ্যসাগর, পূর্বে অ্যাডিয়াট্রিক এবং পশ্চিমে ইস্কান সাগর রয়েছে। রোমান সভ্যতা নদী দ্বারা প্রভাবিত 2টি বৈশিষ্ট্য। বিভিন্ন ধরনের নৌকা, পণ্য পরিবহনের জাহাজ ও যুদ্ধজাহাজের ব্যবহার করা হতো। নগরে পানি সরবরাহের জন্য আলাদা স্থাপনা তৈরি করেছিল। এরপর তোমরা পৃথিবীর মানচিত্র অঙ্কন করে সেখানে নদীকেন্দ্রিক সিন্ধু সভ্যতা চিহ্নিত করবে। সিন্ধু নদের অববাহিকা অঞ্চলে গড়ে উঠেছিল বলে এই সভ্যতার নাম রাখা হয় সিন্ধু সভ্যতা। সিন্ধু সভ্যতার সংস্কৃতিকে অনেক সময়ে হরপ্পা সংস্কৃতি বা হরপ্পা সভ্যতাও বলা হয়ে থাকে। তবে এই সভ্যতার আবিষ্কারের কাহিনী চমকপ্রদ। বর্তমানে পাকিস্তানের সিন্ধু প্রদেশের লারকানা জেলার মহেঞ্জোদারো শহরে উঁচু উঁচু মাটির ঢিবি ছিল। স্থানীয় লোকেরা বলতো মারা বা মানুষের ঢিবি। মহেঞ্জোদারো কথাটির মানেও তাই। বাঙালি প্রত্নতত্ত্ববিদ রাখাল দাস বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে পুরাতত্ত্ব বিভাগের লোকেরা ওই স্থানে বৌদ্ধস্তূপের ধ্বংসাবশেষ আছে ভেবে মাটি খুঁড়তে থাকে। অপ্রত্যাশিতভাবে বেরিয়ে আসে তাম্র ব্রোঞ্জ যুগের নিদর্শন। একই সময়ে 1922 থেকে 23 খ্রিস্টাব্দ দয়ারাম সাহানির প্রচেষ্টায় পাঞ্জাবের পশ্চিম দিকে মন্টোগোমারি জেলার হরপ্পা নামক স্থানেও প্রাচীন সভ্যতার নিদর্শন আবিষ্কৃত হয়। জন মার্শালের নেতৃত্বে পুরাতত্ত্ব বিভাগ অনুসন্ধান চালিয়ে আরও বহু নিদর্শন আবিষ্কার করে। মহেঞ্জোদারো ও হরপ্পা উভয় অঞ্চল একই সভ্যতার উন্মেষস্থল এবং সিন্ধু সভ্যতা উপমহাদেশের প্রাচীনতম সভ্যতা। সিন্ধু সভ্যতায় নদী দ্বারা প্রভাবিত 2টি বৈশিষ্ট্য। নদীর তীরে মৃৎশিল্প গড়ে ওঠে। নদীর তীরে বিভিন্ন ধরনের ধাতু শিল্প যেমন সোনা, রূপা, তামা, ব্রোঞ্জ শিল্প গড়ে ওঠে। সুপ্রশিক্ষার্থী, আশা করছি এই কাজটি কীভাবে করতে হবে তোমরা সেটি বুঝতে পেরেছ। খুশি আপা তাদের কাজের জন্য সবাইকে অভিনন্দন জানালেন। সুপ্রশিক্ষার্থী, আজ তাহলে এখানেই শেষ করছি। তোমরা এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করবে এবং ভিডিওতে লাইক দিয়ে দেবে। আল্লাহ হাফেজ।